আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার ঘোষিত সময়ে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। এবং রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদের রূপ দেওয়ার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল গতকাল। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটের আগের দিন ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন লায়লা নওশিন। সরাসরি যাচ্ছি তার কাছে। নওশিন, আগামীকাল তো ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ, তো তার আগে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? রায়হান, আগামীকাল ডাকসু নির্বাচন এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা আছে এবং আজকে ক্লাস চলবে এবং সকাল থেকেই যে শিক্ষার্থীদের ক্লাস থাকে তারা কিন্তু এরই মধ্যে ক্যাম্পাসে আসা শুরু করেছে। যেহেতু ৮টা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয়, শিক্ষার্থীরা আসা শুরু করেছে এবং আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে এবং তার সেই ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, অর্থাৎ বিকেল ৪টা পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে থাকে, বিকেল ৪টা পর্যন্ত যত শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা সকলেই ভোট দিতে পারবে। এবং গতকাল থেকে, যেহেতু গতকাল রাত 11টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হওয়ার পর গতকাল রাতে আমি এই মুহূর্তে মধুর ক্যান্টিনে আছি। মধুর ক্যান্টিনের আশপাশে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টারিং দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই, এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে কিছু পোস্টারিং করেছে, ডোন্ট কাস্ট ইউর ভোট ফর দ্য কিলার্স অফ দ্য প্রফেসর্স। এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকরা 1971 সালে শহীদ হয়েছেন সেই শিক্ষকদের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে। যেহেতু গতকাল রাত 11টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শেষ হয়েছে, এই প্রচার প্রচারণা শেষ হওয়ার পর এই ধরনের কোনো পোস্টারিং আচরণবিধি লঙ্ঘন কিনা আমরা আসলে নির্বাচন কমিশনে জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছে যে আজকে তারা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে এই পোস্টারিংগুলো আসলে আচরণবিধি লঙ্ঘন করে কি না, যেহেতু ভোটের ব্যাপারে এই পোস্টারগুলোতে উল্লেখ করা আছে। এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গত 26 তারিখ থেকে যে প্রচার প্রচারণা চলতেছে সেই প্রচার প্রচারণাতে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু সেই লিফলেটগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে এসব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজকের দিনে সকাল 11টা থেকে সারাদিন ব্যাপী তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি দেবে। তবে যেহেতু আজকে কোনো ধরনের প্রচার প্রচারণার কার্যক্রম সম্ভব না, সেই সাথে ছাত্রদলের এই কর্মসূচি ঘোষণার পর কিন্তু অনেকেই সমালোচনা করেছে, বলেছে এই ধরনের কার্যক্রম করলে এটি আচরণবিধির লঙ্ঘন হবে। আজকে সকালে কিন্তু ছাত্রদল সেই
কর্মসূচি তাদের স্থগিত করেছে। অর্থাৎ তারা বলেছে তারা এই ধরনের কোনো কর্মসূচি করলে ডাকসু নির্বাচনের পরে করবে। এবারের ডাকসু নির্বাচনকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী কিন্তু ভোটার, এবং এই ডাকসু নির্বাচনে 28টি পদে 471 জন প্রার্থী কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক পদে 19 জন এবং এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং এবারই প্রথম কিন্তু সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন পদে প্রায় 62 জন নারী প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন এবং এজিএস পদে 4 জন প্রার্থী রয়েছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হল, মেয়েদের 5টি এবং ছেলেদের 13টি। এই 18টি হলে কিন্তু সব মিলিয়ে পদ রয়েছে 234টি। এর বিপরীতে প্রায় 1108 জন শিক্ষার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্লাস চলছে ঢাকা ধন্যবাদ সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই নির্বাচন যাতে কেউ ঠেকাতে না পারে সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মুস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 10 উপদেষ্টার উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। একই সঙ্গে উঠে আসে আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। জানানো হয়, কোনো শক্তির পক্ষেই নির্বাচনকে পিছিয়ে দেয়া সম্ভব নয়। মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। গত কিছুদিন কিছু ইনসিডেন্ট হয়েছে, সেটার আলোকেই এই মিটিং। নির্দেশ দেওয়া হয় যে স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে যেই ঘটনাগুলো ঘটছে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটি বড় সুযোগ। নির্বাচন সঠিক সময়ই হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পরাগ আজমের রিপোর্ট। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তথ্য উপদেষ্টার মত বিনিময়। সূচনা বক্তব্যে আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থাটা কেটে যাবে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা। আমরা চাই একটা স্বাধীন মুক্ত গণমাধ্যম, যাতে আমরা কথা বলতে পারি। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল
মেকানিজম শুরু করবে। শুধু ফেক নিউজের ব্যাপার না বা গুজবের ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি বলবো এটা একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে, ব্যাপক বড় ইকোসিস্টেম, যেখানে মূলধারার গণমাধ্যমের পক্ষে ওইটাকে ভেদ করে নাগরিক সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু কিছু মিডিয়া প্রথম আলো সহ তারা হচ্ছে ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। এই আলোচনাগুলো বিবেচনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবেন সেইগুলো যাতে দ্রুত প্রয়োগ করা যায় সেজন্যে মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া উচিত। সমাপনী বক্তৃতায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে হবে। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব, এবং গণমাধ্যমে আস্থা ফেরত আনা, এটাও আপনাদের দায়িত্ব। যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই। এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। সুতরাং এটা তো তাদের ভিতরে তাদের বিষয়, তারা এটার ভিতর দিয়ে যাবেন, আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। অনলাইন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাগেরহাটে 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে বাগেরহাটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে 16টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ, অনেককেই বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সকাল 7টা থেকে শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার রোড, মুনিগঞ্জ সেতু ও দরটানা সেতুর টোল প্লাজা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে 2-1টি ব্যাটারি চালিত ইজি বাইক, ভ্যান ও রিক্সা চলছে। জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ধুঁকতে থাকা সভ্যতার জায়গা সচল করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মিরপুরে শিশুদের ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের গাছের চারা বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। শিশুদের জনসম্পদের রূপ দিতে দৈনন্দিন জীবনে প্রকৃতির আরও সংযুক্তি আবশ্যক বলেছেন সুধীজনরা। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। ক্যাপ্টেন কিকো গাব্বুসার তুতুনের বার্ডিস শোতে ফুটে উঠেছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু রচিত বর্ণিল প্রজাপতি বইয়ের গল্প। যেখানে শিশুরা মত্ত হয় প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের আবগাহনে। রোজকার খেলাধুলার রুটিনের বিপরীতে নতুন নতুন গাছের সাথে পরিচয় আর চারা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। গাছ পেয়েছি, চারা গাছ, আমরা গাছ পেয়েছি, গান হইছে, গাছ দিচ্ছে। গাছ আমাদের টেক কেয়ার করতে হবে, গাছে পানি দিব, আকারে ফুল হবে। এই গাছটা আমরা রাখবো যত্ন করে। গাছ লাগাইলে আমাদের পরিবেশও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো আর সবাই ভালো থাকবে। শিশুদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রাণ প্রকৃতিকে যুক্ত করার বিকল্প নেই উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বাধ্যবাধকতা তুলে ধরেন বিশিষ্টজনরা। গাছরা আমাদের কত কাছের একজন বন্ধু, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, শেল্টার দেয়। আমরা সবসময় চেষ্টা করব যে গাছদের সাথে আমরা বন্ধু হিসেবে থাকতে, তাদের টেক কেয়ার করতে এবং বৃক্ষরোপণ করতে। আজকে খেলার সাথে আবার একটু আমাদের জীবনের জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের চারপাশে যত ধরনের প্রাণী বলি, পোকামাকড় বলি, আমাদের গাছ উদ্ভিদ বলি, সব কিছু মিলিয়ে আমাদের এই পরিবেশ প্রকৃতিতে কিন্তু তারা আমাদের চোখের আড়াল থেকে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছে এবং যেটা আমরা জানি না
এবং যেই জানাটা খুব জরুরি, সবুজ যদি থাকে তোমাদের চোখের জ্যোতিও ভালো থাকবে, কিন্তু তোমাদের পড়াশোনারও কিন্তু যে তোমরা যে মনোযোগ, সেই মনোযোগটাও কিন্তু ভালো থাকবে। পরিবেশ প্রকৃতি যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকব, এবং সেই ভালো থাকার কাজটি কিন্তু ছোটোবেলার থেকেই শুরু করতে হবে। তোমরা যখন এগিয়ে আসবা তখন কিন্তু আমরা কিন্তু ভাববো আসলে তো এই জিনিসটা তো আমাদের করা উচিত। আমাদের দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার, এবং আমরা যখনই আমাদের দেশটাকে ভালো রাখবো আমরাও ভালো থাকবো। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ভবিষ্যৎ নাগরিক শিশুদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সেখানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে আমাদের গাছ উপহার দিয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। প্রবাসে এ যাবৎকালের বৃহত্তম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়। এতে প্রায় 10,000 প্রবাসীর সমাগম ঘটে। রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ফিলাডেলফিয়ার আপার ডার্বিতে দিনব্যাপী আয়োজিত চাটগার মিলন মেলা শুধু পেনসিলভানিয়া নয়, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি থেকেও আসেন হাজারো প্রবাসী, যেন প্রবাসে এক টুকরো কর্ণফুলীর তীর। প্রধান অতিথি ছিলেন আপার ডার্বির মেয়র এড ব্রাউন। বিশেষ অতিথি ছিলেন স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা এস, কারি আবু রাশেদ, মোহাম্মদ আনোয়ার হোসেন ও গোলাম মোস্তফা টিপু। সফলভাবে আয়োজন করার জন্য আমরা চট্টগ্রামবাসী সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের এই অত্র এলাকার যারা ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ চ্যানেল আই আমাদের নিউজটা কভার করার জন্য। আজকে সেপ্টেম্বর 6 শনিবার চট্টগ্রামের বৃহত্তর মেজবান অনুষ্ঠিত। এছাড়া প্রায় 50টি স্টলে পাওয়া যায় দেশীয় পোশাক, হেনা, মেহেদি, গহনা ও ঐতিহ্যবাহী খাবার। আজকের এই মেজবানের মধ্যে আমরা এক্সপেকটেশন করছিলাম 10,000-এর মতো, বা তার চেয়ে বেশি হয়েছে। মেজবান অনুষ্ঠান সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। So I really appreciate these events, and look at the size of it. Every event that I come to gets bigger and bigger. So this is amazing. প্রবাসীরা জানান এ ধরনের আয়োজন শুধু ঐতিহ্যের স্বাদই নয়, একে অপরের সঙ্গে সম্পর্কও গভীর করে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পাট আবাদের প্রথম দিকে ভরা মৌসুমে বৃষ্টির ঘাটতি থাকায় এবার নড়াইলের পাট চাষিরা চরম বিপাকে পড়েছেন। পাটের ফলন বিপর্যয়ে দিশেহারা তারা। তবে শেষের দিকে বৃষ্টিপাত হওয়ায় পাট জাগ দিতে তেমন কোনো বেগ পোহাতে হয়নি চাষিদের। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় কাটাখালী ও বাঙালি নদীর তীব্র ভাঙনে হুমকিতে গোবিন্দগঞ্জ ও সাঘাটার বিস্তীর্ণ জনপদ। নিশ্চিহ্ন হয়ে গেছে ফুলবাড়ি ও তালুককানপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও আবাদি জমি। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসেই থমকে আছে প্রশাসনের তৎপরতা। দর্শক সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আবারও বললেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ দায়িত্বশীল ভূমিকা পালনে তথ্য উপদেষ্টার আহ্বান। গণমাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ মন্তব্য। এবং
রাজধানীর মিরপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের গাছের চারা বিতরণ, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে শিশুদের জনসম্পদের রূপ দেওয়ার তাগিদ। দর্শক, শেষ করছি চ্যানেলের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।